সংসার পর্ব ৯। বাসটা উল্টিয়ে রোডের সাইডে বড় গাছের সাথে কোনো মতে ঠেকে রইল। যাত্রীদের অবস্থা শোচনীয়। বাস চালক সহ সামনের সিটে বসা ৪ জন স্পট ডেড। কারো কারো অবস্থা খুব গুরুতর। রূপায়ণ অনুপমার কাঁধ চেপে ধরে বসেছিল। দুজনই বাসের ভেতর ছিটকে পড়েছে। রূপায়ণের চোট লেগে শরীরের বিভিন্ন অংশ কেটে ছিঁড়ে গেছে। অনুপমা সিটের সাথে জোরে মাথায় বাড়ি খেয়েছে। জানালার গ্লাস ভেঙে কাচের টুকরোগুলো মুখে, ঘাড়ে, গলায় গেঁথে গেছে। ভাগ্য সহায় ছিল, বড় ধরনের কিছু হয়নি। চারপাশে এত রক্ত, হাহাকার, কান্নাকাটি, আপনজন হারানোর আত্মচিৎকার দেখে দুজনই প্রচুর ভয় পেয়েছে। এই প্রথম চোখের সামনে পরপর ৫ জনের মৃত্যু দেখল রূপায়ণ, অনুপমা। কেমন মাথাটা থেতলে গেছে, ভাঙা কাঁচ ভেঙে চুরে শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। এত নির্মম মৃত্যু দেখে অনুপমা শব্দ করে কেঁদে দিল। মাথা প্রচণ্ড ঘুরছে, হাত পা থরথর করে কাঁপছে। অসহ্য ব্যথায় পুরো শরীর অসাড় হয়ে আসছে। স্থানীয়রা ছুটে এসেছে, যে যেভাবে পারছে জীবিত মানুষকে উদ্ধার করছে। গুরুতর মানুষগুলোকে নিজ উদ্যোগে গাড়ি করে সদর হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। রূপায়ণ আর অনুপমাকেও হাসপাতালে পাঠিয়ে দিল। রূপায়ণ বুকে চাপ খেয়েছে, তবে জ্ঞান হারায়নি। শক্ত করে অনুপমার এক হাত চেপে ধরে বসে আছে আর বিড়বিড় করে বলছে, আমার বউয়ের শরীরে কত কাঁচের টুকরো গেঁথে গেছে, কেউ একটু খুলে দিন প্লিজ। রূপায়ণকে ডাক্তার দেখে ড্রেসিং করে দিল, ব্যথার ঔষধ লিখে দিল, বলল কিছু খেয়ে এই ওষুধগুলো খেয়ে নেবেন। অনুপমা শরীর থেকে ধীরে ধীরে সব কাঁচের টুকরোগুলো খুলে দিল ডাক্তার। অনুপমা ব্যথায় চিৎকার করে কাঁদছে। মাথায় ব্যান্ডেজ করে দিল, হাতে ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন পুশ করে দিল। রূপায়ণ পকেটে হাত দিয়ে দেখল ফোন, টাকা কিছুই নেই। হাসপাতালে আসার আগেও তো ফোন টাকার সাথেই ছিল। যারা রূপায়ণদের গাড়িতে উঠিয়ে দিয়েছে তাদের মাঝের কেউ চুরি করেছে হয়তো। এত এত মন খারাপের মাঝেও হেসে দিল রূপায়ণ। কয়েকদিনের না কামানো দাড়িতে হাত বুলিয়ে নিচু কণ্ঠে বলল, আপনার ফোনটা একটু দেয়া যাবে? ডাক্তার বেশ অবাক হলো। একটা রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিজের ফোন বের করে দিতেও কেমন যেন লাগছে। ইতস্তত করে নিজের ফোনটা বের করে দিল। রূপায়ণ ব্যস্ত হাতে পিসির নাম্বারে ফোন করে অ্যাক্সিডেন্টের কথা সংক্ষেপে জানালো এবং কোথায় আছে বলে দিল। পিসি কান্নাকাটি জুড়ে দিল। রূপায়ণ বলল, আমরা ভালো আছি পিসি, আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, ফোন টাকা চুরি হয়ে গেছে, তোরা ওখানেই থাক, আমরা আসছি। প্রায় ঘন্টা ৩ অপেক্ষা করার পর পিসি এলো। দুই হাতে রূপায়ণ ও রূপমাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিল পিসি। অপরাধী কণ্ঠে বলল, আমার জন্যই তোদের আজ এই অবস্থা। রূপায়ণ বলল, এভাবে বলো না পিসি, বৌদি যদি জানে তোরা অ্যাক্সিডেন্ট করেছিস, অতিরিক্ত টেনশনে স্ট্রোক করেই মারা যাবে মানুষটা। রূপায়ণ বলল, মাকে বলো না পিসি। অনুপমাকে ধরে ধরে নিয়ে গেল রূপায়ণ। গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসল। অনুপমা আস্তে করে মাথাটা রূপায়ণের কাঁধে এলিয়ে দিল। চোখ বুঝলেই সেই ভয়ঙ্কর দৃশ্যটা চোখের পাতায় ভেসে উঠছে। আজ মৃত্যুর কত কাছ থেকে ফিরে এলো ওরা। সত্যি, প্রত্যেকটা মানুষ চলার পথে মৃত্যু মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, শুধু সঠিক সময়ের অপেক্ষা মাত্র। অনুপমা বলল, বাড়ি যাব। রূপায়ণ পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, এখন না, কিছুদিন পর যাব। অনুপমা বিষাদ মাখা কণ্ঠে বলল, নিজেদের সংসার ফেলে এভাবে ঘুরে বেড়াতে ভালো লাগছে না। তুমি প্রচণ্ড ভয় পেয়েছো অনুপমা, তাই এমন মনে হচ্ছে। সংসার তো আমরা করবই, তবে তোমাকে আর কখনো যেন আমার ভাই বোনদের কাছে তুচ্ছ কারণে অপমানিত হতে না হয়, পাকাপোক্তভাবে সেই ব্যবস্থা করেই ওই বাড়িতে আমরা ফিরব অনুপমা। তারপরও যদি ওরা বাড়াবাড়ি করে। রূপায়ণ কি যেন ভাবল, ইতস্তত করে বলল, সংসার আলাদা করে দেব। অনুপমা রূপায়ণের চোখের দিকে তাকিয়ে বলল, মন থেকে বলছো এই কথা? রূপায়ণ মাথা নিচু করে ফেলল। অনুপমা মৃদু হেসে দৃঢ় কণ্ঠে বলল, আমি এতটাও খারাপ না, শুধুমাত্র নিজের সুখের কথা ভেবে সবার সুখ শান্তি কেড়ে নেব। তোমার ভাই বোনগুলোকে সেই ছোটবেলা থেকে বাবার ছায়া দিয়ে পেলে পুষে বড় করেছে তুমি। সেই অধিকারবোধ থেকেই তোমার কাছে ওদের আবদারটা সবসময় বেশি থাকে। এখন যদি তুমি আলাদা হয়ে যাও, ওদের ভালো মন্দ না দেখো, ওরা কোথায় যাবে বলো তো? উত্তরে রূপায়ণ অনুপমার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। ভালোবাসার মানুষগুলো যদি বুঝদার হয়,
এক জীবন দিব্যি সুখে দুঃখে একে অপরের পরিপূরক হয়ে কাটিয়ে দেওয়া যায়। রূপায়ণ ফিসফিস করে বলল, তুমি এত ভালো কেন? অনুপমা লাজুক হেসে ফিসফিস করে বলল, নিজের মনকে প্রশ্ন করো। তার মানে আমিও ভালো দেখে বেছে বেছে পৃথিবীর সেরা নারীটাকে নিজের করে পেয়েছি? জানি না। রূপায়ণ বলল, আমি যেমন তোমাকে ফেলতে পারবো না, তেমন ওদেরও কখনো ফেলতে পারবো না। ওরা আমার ভাই বোন হলেও সন্তান সমতুল্য। ওরা ভুল করলে আমি ওদের বকাঝকা করি, রাগ দেখাই, কখনো কখনো হয়তো গায়েও হাত তুলি। ধরো তোমার সাথে ওদের বনিবনা হচ্ছে না, হয়তো সংসার আলাদা করে দিলাম। কিন্তু যখন জানবো কোনো কারণে আমার ভাই বোন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে, সংসার চালাতে পারছে না, আমি কি ওদের সাহায্য করব না? ওদের বিপদে পাশে দাঁড়াবো না? অবশ্যই ওদের ভালো মন্দ দেখব আমি, তবে আমি চাই ওরা তোমাকে প্রাপ্য সম্মান করুক। রাতে অনুপমা কিছুই খেতে পারল না, সারা শরীর ম্যাচ ম্যাচ করছে। ধীরে ধীরে কাটা জায়গার ব্যথাটাও বেড়ে যাচ্ছে। রূপায়ণ ড্রেসিং করে নিল, জোর করে হালকা কিছু খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। সপ্তাহখানেক সময় লাগলো পুরোপুরি সুস্থ হতে। পিসির বাড়ি আরও দিন 15 থেকেই কেমন অস্থির লাগছে। বাড়ি যাওয়ার জন্য মনটা ছুটে গেছে। প্রতিবেশীরা গল্পচ্ছলে প্রায় অনুপমাকে জিজ্ঞেস করে, বাড়ি যায় বা কোন দিন? অনুপমার মনটা ছোট হয়ে যায়। আস্তে করে বলে, এই তো যাব, খুব শীঘ্রই। প্রতিবেশীরা কৌতূহল নিয়ে প্রশ্ন করে, প্রেমের বিয়া নাকি গো? কেউ মায়না লয় নাই? অনুপমা কি উত্তর দেবে ভেবে পায় না, চুপ করে থাকে। রূপায়ণ কোথায় যেন গিয়েছিল, এসে বলল, ব্যাগ গুছিয়ে নাও অনুপমা, আমরা একটা জায়গায় বেড়াতে যাব। কোথায়? তোমার জেঠুর বাড়ি। সেখানে 2 দিন থেকে সোজা বাড়ি চলে যাব। মা অস্থির হয়ে গেছে, বোঝই তো হার্টের পেশেন্ট। অনুপমা উচ্ছ্বাস নিয়ে ব্যাগ গোছালো। 8 মাস যাবৎ বাড়ি যায় না অনুপমা। সেই যে জ্যাঠা জেঠি অনুপমাকে বউ সাজিয়ে রূপায়ণের হাতে মন্দির থেকে তুলে দিল, এই 8 মাসে একবারও জ্যাঠা জেঠি অনুপমার শ্বশুর বাড়িতে যায়নি, আর না ওদের কখনো যেতে বলেছে। বাড়ির ছবি মানসপটে ভেসে উঠতেই মনটা আনন্দে নেচে উঠল। এই প্রথম রূপায়ণকে সাথে নিয়ে নিজের বাড়িতে পা রাখল অনুপমা। ওরা আসাতে জেঠি বোধহয় খুশি হয়নি। রূপায়ণের সামনে হাসি মুখে কথা বললেও অনুপমা চোখে চোখ পড়তেই চোখ মুখ মুচকে ফেলল। অনুপমার হাত ধরে টেনে নিয়ে গেল। চাপা কণ্ঠে বলল, জামাইকে নিয়ে আসার কি দরকার ছিল? এখন শুধু শুধু 1 গাদা টাকা খরচ হবে। আবার ইয়া বড় ব্যাগ সাথে এনেছিস। সত্যি করে বলতো, কতদিন থাকবি? নাকি তোকে সারা জীবনের জন্য রেখে যেতে এসেছে জামাই? অনুপমার মনটা খুব খারাপ হয়ে গেল। মলিন হেসে বলল, কালকেই চলে যাব জেঠি। তাহলে এত বড় ব্যাগ সাথে এনেছিস কেন? আসল নকল নেই, আমার কোমরে ব্যথা, নিজের রান্নাটা ঠিক মতো রাঁধতে পারি না, তার ওপর তোরা এসে জুটেছিস। তোর বরের জন্য 3 পদের রান্না রাঁধতে পারবো না, বলে দিলাম। অনুপমার প্রচণ্ড কান্না পেল। ছোটবেলা থেকেই এই সংসারের সব কাজ একা হাতে করতে হতো অনুপমাকে। কখনো কাজ নিয়ে অভিযোগ করেনি অনুপমা। আজ জেঠি কত সহজেই বলে দিল সে রূপায়ণের জন্য বেশি কিছু রাঁধতে পারবে না। আজ মা বাবার অভাববোধ খুব তীব্রভাবে অনুভব করছে অনুপমা। আজ যদি নিজের মা বেঁচে থাকতো, এত বড় কথাটা অনুপমাকে বলতে পারত। অথচ রূপায়ণ আসার সময় 1000 টাকার উপরে ফল, মিষ্টি, দই নিয়ে এসেছে। অনুপমার প্রচণ্ড লজ্জা লাগছে, না এলেই বরং ভালো হতো। বাইরের ঘরে আসতেই অনুপমার লাল চোখ মুখ দেখে রূপায়ণ ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে? অনুপমা মাথা নেড়ে বলল, কিছু না। জেঠি ফল, মিষ্টি, দই রূপায়ণ জেঠুকে খেতে দিল। জেঠু অল্প খেয়েই উঠে গেল, বলল, তুমি খাও বাবা, আমি বাজার থেকে ঘুরে আসি। সবে 11টা বাজে, এখন বাজারে যাবেন জেঠু? আমাদের গ্রামে বারবেলায় বাজার বসে বাবা। রূপায়ণ উঠে পড়ল, বলল, আমিও যাব আপনার সাথে জেঠু। এই গরমে তুমি শুধু শুধু গিয়ে কি করবে বাবা? কিছুই হবে না, আপনি চলুন তো। ঘণ্টাখানিক পর জেঠু হাঁক ছেড়ে জেঠিকে ডাকল। মুখে হাসি টেনে বলল, দেখেছো জামাইয়ের কাণ্ড কি করেছে? সব বাজার জামাই করেছে। কত করে বললাম আমি টাকা দেই, একটা পয়সাও আমাকে দিতে দিল না। উল্টো বলল, অষ্টমঙ্গলায় তো জামাইয়ের বাজার করার কথা, তখন আসতে পারিনি আমরা। ধরে নিন এখন অষ্টমঙ্গলার জামাই বাজার করলাম।
বড় কাতলা মাছ, পদ্মার বোয়াল মাছ, দেশি মুরগির মাংস, দুধ, চিনি, তেল, মশলা, শাকসবজি সহ চালও কিনে এনেছে রূপায়ণ। জেঠি বেজায় খুশি। আহ্লাদি কণ্ঠে বলল, এত কিছু কিনতে গেলে কেন বাবা? শ্বশুর বাড়িতে এসে আবার ভাতের চাল কেউ কেনে? অষ্টমঙ্গলায় এলে সব কিছু কিনে দিতে হয় জেঠি, এটা আমাদের বাড়ির নিয়ম। ভালো ভালো। রূপায়ণ অনুপমাকে বলল, জেঠি অসুস্থ মানুষ, তুমি বরং রান্নাটা সেরে নাও অনুপমা। অনুপমা খুশি মনে রান্নাঘরে চলে গেল। রূপায়ণ মনে মনে বলল, তোমার ওই ঠোঁটের কোণে তৃপ্তি হাসিটাই আমি সারা জীবন দেখে যেতে চাই অনুপমা। অনুপমা মনের সুখে রান্না করছে। জেঠি পানের খিলি মুখে পুরে বলল, কি ভালো জামাই পেয়েছিস অনুপমা, শুধু শুধু কত টাকার বাজার করে দিল। তুমি খুশি তো জেঠি? সে আর বলতে, তুই যা বলিস জামাই তাই শোনে বুঝি। আমায় কিছু বলতে হয় না জেঠি, ও চাওয়ার আগেই সব কিছু এনে দেয় আমায়। ভাগ্যগুণে জামাই পেয়েছিস রে। মাঝে মাঝে তোর জেঠুর সাথে ফোনেও নাকি কথা বলে। আর আমার নিজের মেয়ের বরগুলো ভুলেও কখনো ফোন করে না। বাড়িতে বেড়াতে আসলে কত কিছু রান্না করে খাওয়াই। একটা কিছু কম পড়লে মেয়েদের কথা শোনায়, অশান্তি করে। সবই কপাল বুঝলি। অনুপমা সে কথার উত্তর দিল না। মানুষ মানুষকে ঠকাতে চাইলে কি হবে? ঈশ্বর কখনো মানুষকে ঠকায় না। বিকেলে সরিষা ফুলের আউল ধরে রূপায়ণ অনুপমা অনেকক্ষণ হাঁটল। ঝিরিঝিরি বাতাস বইছে, ধনে পাতার ঘ্রাণে চারপাশ মুখরিত। রূপায়ণ হলুদ রঙা এক মুঠো সরিষা ফুল ছিঁড়ে অনুপমার খোপায় গুঁজে দিল। অনুপমা খিলখিলিয়ে হেসে দিল। রূপায়ণ মাথা চুলকে বড় বড় সরিষা গাছের আড়ালে টেনে নিল অনুপমাকে। শেষ বিকেলে সোনালি রঙা সূর্যটা অনুপমার সারা মুখে লুটুপুটি খাচ্ছে। রূপায়ণ ঘোর লাগা মুগ্ধ দৃষ্টিতে অনুপমাকে দেখছে। অনুপমার নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। এই মেয়েটাকে কেন এত ভালো লাগে রূপায়ণের? প্রকৃতি যেমন এক এক মৌসুমে নতুন রঙে সাজে, এই মিষ্টি মেয়েটার কোমল মুখখানিতেও এক এক সময় এক এক রকম সৌন্দর্য বিরাজ করে। রূপায়ণ ধীরে ধীরে অনুপমার খুব কাছে চলে এলো। যতটা কাছে এলে একে অপরের নিঃশ্বাসের শব্দ তীব্রভাবে অনুভব করা যায়। অনুপমা দুপা পিছিয়ে গেল, কাঁপা কণ্ঠে বলল, লোকে দেখলে কি ভাববে? ভাবুক, বাড়ি চলো তো। এখানে আসায় ভুল হয়েছে অনুপমা। অনুপমা মন খারাপ করে বলল, কেন? তোমাকে তো খুব একটা কাছেই পাচ্ছি না, শুধু কাজ আর কাজই করে যাচ্ছ। অনুপমা হেসে দিল, বিড়বিড় করে বলল, রাতে কিন্তু কাজ নেই। রাতেই তো আসল কাজ শোনা। ধ্যাত। জেঠির বাড়িতে 2 দিন থেকে ওরা যখন 1 মাস পর বাড়ি ফিরল, তখন বাড়ির অবস্থা ভয়াবহ। গল্পের বাকি অংশ আগামী পর্বে। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।